এই ভিডিওতে যে বিষয়টা তুলে ধরেছি সেটা হচ্ছে 2025-26 শিক্ষাবর্ষে এনসিইআরটি সিলেবাস অনুযায়ী দশম শ্রেণীতে যে মাধ্যমিক এক্সাম হবে সেই মাধ্যমিক এক্সামে তোমাদের সায়েন্স সাবজেক্টের যে 15 নম্বর চ্যাপ্টার আছে আমাদের পরিবেশ, এই চ্যাপ্টারটা তোমরা সবাই জানো বায়োলজির উপরে। এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তারই সাজেশন আমি আনসার সহযোগে এই ভিডিওতে তুলে ধরেছি। সুতরাং তোমরা যারা ক্লাস 10-এ পড়ো অর্থাৎ 2026 সালে মাধ্যমিক এক্সাম দেবে, তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও। কেননা বিগত বছরগুলিতে তোমরা দেখতে পেয়েছো যারা আমার সাজেশন ফলো করেছে তাদের 100% কমন এসছে, সুতরাং তোমাদেরও 100% কমন আসবে। আমি এর আগে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপর যতগুলি চ্যাপ্টার আছে সবগুলি সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। এরপরে অর্থাৎ এই ভিডিওর পরে আমি ম্যাথমেটিক্সের যে যে চ্যাপ্টারগুলির সাজেশন বাকি আছে সেগুলি একের পর এক দিয়ে যাব। তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। প্রথমে আমরা দেখে নিচ্ছি ছোট প্রশ্ন কি কি এই চ্যাপ্টার থেকে আসতে পারে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম লিখো। অর্থাৎ প্রধান গ্রিন হাউস গ্যাসটি কি, অর্থাৎ কোন গ্যাসের কারণে সবচেয়ে বেশি গ্রিন হাউস এফেক্ট হয়। আনসার হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এগুলি তোমরা জানো। এরপরেও কি কি প্রশ্ন আসতে পারে সেই কথাটা বললে এই প্রশ্নগুলি এসে যায়। পরের প্রশ্ন, একটি প্রাকৃতিক এবং কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ দাও। প্রাকৃতিক বাস্তুতন্ত্র হচ্ছে পুকুর বা নদী নালা যা আছে এগুলো হলো প্রাকৃতিক বাস্তুতন্ত্র, আর কৃত্রিম হলো যেমন শস্যক্ষেত্র, এগুলো হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্র। এর পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তির উৎস কি। আমরা জানি পৃথিবীতে সমগ্র শক্তির উৎস হচ্ছে সূর্য, সুতরাং বাস্তুতন্ত্রের শক্তির উৎস হচ্ছে সূর্য। বাস্তুতন্ত্রের একক কি, অর্থাৎ কোন একক দ্বারা বাস্তুতন্ত্রকে মাপা হয়। আনসার হচ্ছে নিচ। আবারও বলছি, বাস্তুতন্ত্রের একক হচ্ছে নিচ। এর পরে কোশ্চেনে চলে যাচ্ছি, তোমরা যদি লিখে না থাকো স্ক্রিনশটও মেরে নিতে পারো। এর পরের প্রশ্ন হচ্ছে বাস্তুতন্ত্রের একটি সজীব এবং একটি অজীব উপাদানের নাম লিখো। দেখো, সজীব উপাদান হচ্ছে উদ্ভিদ যার প্রাণ আছে, অজীব হচ্ছে মানে জড় উপাদান যেমন মাটি। তাহলে পরীক্ষাতে এরকম আসতে পারে যে বাস্তুতন্ত্রের একটি সজীব উপাদানের নাম লিখো, তখন আসবে উদ্ভিদ। আর বাস্তুতন্ত্রের একটি অজীব বা জড় উপাদানের নাম লিখো, আসবে মাটি। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপ বা স্তরকে কি বলা হয়। প্রতিটি স্তরকে বা প্রতিটি ধাপকে বলা হয় টপিক স্তর। আবারও বলছি, খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপ বা স্তরকে বলা হয় টপিক স্তর। এর পরের প্রশ্ন, একটি বাস্তুতন্ত্রে কোন শ্রেণীর জীবেরা সর্বাধিক হয়। বাস্তুতন্ত্রে কোন শ্রেণীর জীবেরা সর্বাধিক হয়। বাস্তুতন্ত্রে যারা উৎপাদন করে বা উৎপাদক, যেমন ঘাস, এখান থেকে বাস্তুতন্ত্র শুরু হয়, গাছ থেকে। সুতরাং উদ্ভিদেরা বা উৎপাদকরা হচ্ছে বাস্তুতন্ত্রের সবচেয়ে বেশি জীব, বা সবচেয়ে বেশি জীব হচ্ছে উৎপাদক। এর পরের প্রশ্ন, একটি বাস্তুতন্ত্রে প্রজাতি ফুলের মধু খায়, তাহলে প্রজাতিকে কোন শ্রেণীর খাদক বলা হবে। প্রজাতি কি খায়, ফুলের মধু খায়, তাহলে প্রজাতি হবে প্রথম শ্রেণীর খাদক, কারণ মধু হচ্ছে এখানে উৎপাদক, আর যে খাচ্ছে সে হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। পরের প্রশ্ন, সবুজি বা উৎপাদকেরা
মানে যারা খাদ্য উৎপন্ন করে কোন ট্রপিক স্তরে অবস্থান করে? তারা অবশ্যই প্রথম ট্রপিক স্তরে থাকবে। তাহলে আনসারটা কি হবে? প্রথম স্তরে। পরের প্রশ্ন, পুরো নাম লিখো। ইউএনইপি সিএফসি। আমার মনে হচ্ছে এই আনসারগুলি তোমাদের জানা আছে। যদি তোমরা এই আনসারগুলি পেয়ে থাকো বা জেনে থাকো, তোমরা কমেন্টে আনসার লিখে পাঠাবে। আর যদি না পেয়ে থাকো তবুও তোমরা কমেন্টে বলবে, আমি তোমাদেরকে আনসার দিয়ে দেব। তাহলে এটা হোমওয়ার্ক রইল 10 নম্বরটা। এরপরে আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 11। বাস্তুতন্ত্রের বৃহত্তম এককটির নাম কি? বাস্তুতন্ত্রের যে বৃহত্তর একক আছে, সবচেয়ে বেশি একক, তার নাম হচ্ছে বায়োস্ফিয়ার। আবার বলছি, বাস্তুতন্ত্রের বৃহত্তর এককটির নাম হলো বায়োস্ফিয়ার। এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। ওজোন স্তর ক্ষতির জন্য দায়ী গ্যাসটির নাম কি? ওজোন স্তর ক্ষতির জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। আবার বলছি, ওজোন স্তর ক্ষতির জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে কোনটা? সিএফসি। পরের প্রশ্ন, জীববর বা বায়োমাস কি? জীববর বা বায়োমাস কি? আনসার, বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত কোনো একটি নির্দিষ্ট বসতি অঞ্চলের সমগ্র জীবের সংখ্যাকে বলা হয় বায়োমাস। আবার বলছি, বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত কোনো একটি নির্দিষ্ট বসতি অঞ্চলের সমগ্র জীবের সংখ্যাকে বায়োমাস বলে। পরের প্রশ্ন, ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটনের উদাহরণ দাও। আবার বলছি, ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটনের উদাহরণ দাও। ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে ডায়াটম, আর জুপ্ল্যাঙ্কটনের উদাহরণ হলো ড্যাপনিয়া। আবার বলছি, ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ হলো ডায়াটম, আর জুপ্ল্যাঙ্কটনের উদাহরণ হলো ডাপনিয়া। পরের প্রশ্ন, মানুষ কোন শ্রেণীর খাদক? আবার বলছি, মানুষ কোন শ্রেণীর খাদক? মানুষ হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর, কারণ মানুষ সবাইকেই খায়। যেমন প্রথম শ্রেণীর খাদক যারা আছে তাদেরকেও খায়, দ্বিতীয় শ্রেণীর খাদক যারা আছে তাদেরকেও খায়, অর্থাৎ মানুষ সর্বোচ্চ শ্রেণীর খাদক। এবার আমি দেখে নিচ্ছি পরের প্রশ্ন, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 16। খাদ্য শৃঙ্খল অনুযায়ী সাজাও। এই যে এখানের মধ্যে ব্যাঙ, বাজপাখি, সবুজ উদ্ভিদ, সাপ, ফড়িং, তাদেরকে খাদ্য শৃঙ্খল অনুযায়ী সাজাও বলেছে। দেখো, সবুজ উদ্ভিদরে ফড়িং খায়, আবার ফড়িং রে ব্যাঙ খায়, ব্যাঙ রে সাপ খায়, সাপকে বাজপাখি খায়। তাহলে এটা হয়ে গেল খাদ্য শৃঙ্খলের শ্রেণী। বা যদি তোমাদেরকে এরকম একটা কিছু নাম দিয়ে থাকে, দিয়ে বলবে যে খাদ্য শৃঙ্খল অনুযায়ী সাজাও, তাহলে এরকম হবে। পরের প্রশ্ন, ডেট্রিটাস কি? আবার বলছি, ডেট্রিটাস কি? আনসার হচ্ছে পচনশীল জৈব আবর্জনাকে বলে ডেট্রিটাস। আবার বলছি, পচনশীল জৈব আবর্জনাকে ডেট্রিটাস বলে। নেক্সট প্রশ্ন, তৃণভূমির মানে মাটিতে, চারণভূমির মানে যেখানে মানুষ চলাফেরা করে, তৃণভূমির মানে যেখানে তৃণ বা গাছ লতা পাতা থাকে, বা চারণভূমি যেখানে মানুষ চলাফেরা করে, ভূমির একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। ওই যে একটু আগে দিয়েছিলাম সবুজ উদ্ভিদ, ব্যাঙ, ফড়িং, সাপ, বাজপাখি, এই এক্সাম্পলটা দিলেও হয়ে যাবে। তাহলে তোমরা এটা লিখতে পারো, যেমন গাছকে ফড়িং খায়, ফড়িংকে ব্যাঙ খায়, ব্যাঙকে সাপ খায়, সাপকে বাজপাখি খায়, এটা হয়ে যাবে। পরের প্রশ্ন হলো, জলজ একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। মানে জলের মধ্যে খাদ্য শৃঙ্খল ঘটে এরকম একটি উদাহরণ। দেখো, জলের মধ্যে কি থাকে? শ্যাওলা থাকে, যেটাকে আমরা বলি শৈবাল। সে জলজ শৈবালকে, শৈবাল বক্ষণকারী এক ধরনের পতঙ্গ আছে জলের মধ্যে ছোট ছোট, সে খায়। তাদেরকে ছোট মাছ খায়, ছোট মাছকে বড় মাছ খায়। তাহলে এইটা একটা খাদ্য শৃঙ্খল হয়ে গেল, জলজ খাদ্য শৃঙ্খল।
পরের প্রশ্ন, ওজোন স্তর কোন বিকিরণকে শোষণ করে? তা ওজোন স্তর কাকে শোষণ করে? সূর্যরশ্মি থেকে আগত অতি বেগুনি রশ্মির বিকিরণকে শোষণ করে। এরপরে হচ্ছে সর্বোচ্চ পুষ্টি স্তরে দূষণের ঘনত্ব বেড়ে যাওয়াকে কি বলে? জৈব বিবর্ধন। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে জৈব বিবর্ধন কি? তুমি বলবে কমন আসেনি। দেখো এখানে যে কোয়েশ্চনটা দিলাম, সর্বোচ্চ পুষ্টি স্তরে দূষকের ঘনত্ব বেড়ে যাওয়াকে কি বলে? আনসার হলো জৈব বিবর্ধক। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন এরকম আসে জৈব বিবর্ধক কি, তাহলে এখান থেকে তোমরা আনসারটা লিখতে পারবে। সেই জন্য আমি বারবার বলি বা আগের ভিডিওগুলিতে বলে এসেছি যে কোয়েশ্চেনগুলি একটু বুঝে পড়ো। দেখবে যদি তুমি একটু বুঝে পড়ো 100% কমন আসবে। তখন আর বিজ্ঞান গ্যালারিকে দোষ দিতে হবে না যে আপনার সাজেশন পড়েছি কমন আসেনি, এরকমটা হবে না। কোয়েশ্চেনগুলিকে একটু বুঝে পড়ো। বায়ুমণ্ডলের কোন স্তরকে ওজোন গ্যাস থাকে? আবার বলছি, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস থাকে? আনসার হলে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস থাকে। পরের প্রশ্ন, ওজোন স্তর কোথায় অবস্থিত? তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস থাকে বা ওজোন গ্যাস কোথায় অবস্থিত? দুটোর আনসার তো একই হলো, স্ট্র্যাটোস্ফিয়ার। এরপরে ছোট প্রশ্নের পরে আমরা এবার দেখে নিচ্ছি বড় প্রশ্ন, অর্থাৎ ব্রড কোয়েশ্চন। ব্রড কোয়েশ্চন কি কি আসতে পারে? দেখো আমি যতগুলি ছোট প্রশ্ন আছে সবগুলি প্রশ্নের আনসার আমি বলে দিয়েছি। এবার আমি বড় প্রশ্ন শুধু প্রশ্নগুলি বলবো, কেননা বড় প্রশ্নের আনসার সহ দিতে গেলে ভিডিওটা বড় হবে। তাছাড়া বড় প্রশ্ন দিতে হলে প্রশ্নগুলি আনসারগুলি বুঝিয়ে দিতে হবে। তাই আমি শুধু প্রশ্নগুলি দিয়ে দিয়েছি, কেননা অনেকেরই এই প্রশ্নগুলির মধ্যে আনসার অলরেডি তোমাদের শেখা আছে। শুধু প্রশ্ন কি আসতে পারে সেই ইম্পর্টেন্টটা দেখলেই হয়ে যাবে। তাই বলে আমি শুধু প্রশ্ন দিয়েছি, ব্রড কোয়েশ্চন। বাস্তুতন্ত্র কি? এর উপাদানগুলির নাম লিখো। মানে বাস্তুতন্ত্র কি, বাস্তুতন্ত্রের উপাদান কি কি আছে সেগুলির নাম লিখো। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল কি? উদাহরণ দাও। প্রশ্নটা কি হলো? খাদ্য শৃঙ্খল কি, খাদ্য জাল কি? খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও, খাদ্য জালের উদাহরণ দাও, এরকম প্রশ্নটা। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে দুটি পার্থক্য লিখো। যদি আসে 2 মার্ক দিয়েই আসবে। এর পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ বলতে কি বুঝো? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বলতে কি বুঝো? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী হয় কেন? তাহলে কোয়েশ্চনটা দুটাকে একসাথে অ্যাড করে দিতে পারে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বলতে কি বুঝো? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী হয় কেন? পরের প্রশ্ন, একটি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের চিত্র অঙ্কন করো। তাহলে এই যে 4, 5, 6 এখানে যে কোনো দুটো প্রশ্ন তোমাকে যোগ করে দিতে পারে। এর পরের প্রশ্ন, জৈব বিবর্ধন কি? একটি উদাহরণ দাও। দেখো আমি ছোট প্রশ্নের মধ্যে অলরেডি এই জৈব বিবর্ধন কি আমি আনসার দিয়ে দিয়েছি। তাহলে জৈব বিবর্ধন কি? একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন, খাদ্য স্তর বা ট্রপিক স্তর কি? একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও এবং এতে উপস্থিত বিভিন্ন ট্রপিক স্তরসমূহ উল্লেখ করো। বলছে খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও, দিয়ে খাদ্য শৃঙ্খলের যে বিভিন্ন স্তরে প্রাণীগুলি আছে তাদের ট্রপিক স্তরসমূহ উল্লেখ করো। পরের প্রশ্ন, শক্তির 10% সূত্রটি লিখো। খুব ইম্পর্টেন্ট। শক্তির 10% সূত্রটি লিখো, অথবা লিন্ডেম্যানের 10% সূত্রটি লিখো। পরের প্রশ্ন, জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুরের, আবঙ্গুর নয় এটা অভঙ্গুর হবে, জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর, এটা আ হবে না, এটা অ হবে, পদার্থ কি? উদাহরণ দাও। পরের প্রশ্ন, ওজোন কি এবং কিভাবে এটি বাস্তুতন্ত্রকে প্রবাহিত করে? ওজোন কি, কিভাবে এটি বাস্তুতন্ত্রকে প্রবাহিত করে? পরের কোয়েশ্চন, ন্যাকটন এবং ব্যান্থস কি? উদাহরণ দাও। অনেকবার এই কোয়েশ্চনটা এক্সামে এসছে। ন্যাকটন এবং ব্যান্থস কি? উদাহরণ দাও। পরের প্রশ্ন, বিভিন্ন ট্রপিক স্তর চিহ্নিত করে একটি খাদ্য পিরামিডের চিত্র অঙ্কন করো। আবার বলছি,
টপিক স্তর বিভিন্ন উল্লেখ করে একটা কি অঙ্কন করবে? খাদ্য পিরামিডের চিত্র অঙ্কন করো। যদি তোমরা লিখে না থাকো, একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের অবশ্যই কমন পড়বে। এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা নিজেদের মধ্যে শেয়ার করে নাও।